স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলো সমস্ত খবরের শিরোনামগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে সেই খবরের গভীরে নিয়ে যান। আজ সেই ধারাবাহিকতায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন এনসিপি দলীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বলে রাখি দর্শক, একটু পর আমাদের সঙ্গে যুক্ত হবেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। আর এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে আছেন সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক। আতিক মুজাহিদ, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা গেল কিছুদিন ধরে দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, খোদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে ধাপে ধাপে এবং অক্ষরে অক্ষরে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। প্রতিটা জায়গায় আসলে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সে আশাবাদের কথা বলা হচ্ছে, কমিটমেন্ট করা হচ্ছে। তারপরেও বিরোধী দলে একটা অবিশ্বাস কোনোভাবেই কাটছে না এবং আগামী 16 মে রাজশাহীতে মহাসমাবেশের মধ্য দিয়ে হার্ড লাইনে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন নেতারা। একটু বলবেন আসলে কেন আপনাদের মধ্যে এই অবিশ্বাস এখনও রয়েছে? প্রশ্নটা হলো কেন বিশ্বাস করতে হবে? বিশ্বাসে আসলে এমন কি করেছে যে বিএনপিকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো? আমি বলতেছি না যে বিএনপিকে আমরা অবিশ্বাস করি। বিশ্বাসটা হচ্ছে যে আপনি যে বলতেছেন যে বিশ্বাস করতে হবে, তার গ্রাউন্ডগুলো আমাকে বলতে হবে। পার্টিকুলারলি জুলাই এবং গণভোট ইস্যুটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা বেশ, যখন আপনি সংসদে দাঁড়িয়ে বলবেন যে সব কিছু মেনে নিয়েছি শুধু ইলেকশনের জন্য, জাস্ট আমাদের এটা গণভোটের পক্ষে বলা, রিফর্মের পক্ষে বলা, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পক্ষে বলা, এটা আমাদের জাস্ট আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল। তাহলে আপনি বিশ্বাস করবেন কেন? বলবেন তাহলে আপনি তাহলে প্রতারিত হয়েছেন। যাদেরকে আমরা সামনে রেখে 7-8 মাস 9 মাস করলো কথা বললাম, তারা এসে বলতেছে আমরা তো মনে ছিল ভিন্ন রে ভাই, জাস্ট তোমাদেরকে আমার ইলেকশন দরকার ছিল তাই আমি এটা বলেছি। আবার আমরা কেমনি বিশ্বাস করব যে এই পররাষ্ট্র উপদেষ্টাকে সারাদিন রাত গালিগালাজ করলো এ সব ধরনের নেতা নেত্রীরা, তাকেই আবার এসে পররাষ্ট্র মন্ত্রী বানাইলো ভাই। এমন কি মধু যেই মন্ত্রণালয় তাকেই দিতে হবে, এবং তার যে একটা বাণিজ্য চুক্তি করেছে সেই চুক্তির ব্যাপারে এত প্রশ্ন, তারপর তাকে কোনো ধরনের ধরা হচ্ছে না। তাহলে এমন কি জিনিস ছিল যে তাকে আপনাকে বিশ্বাস করব? তারপরে আপনি নিজেই বলেছেন যেগুলো আনডিসপিউটেড নোট অফ ডিসেন্ট ছাড়া, ধরলাম সচিবালয়ের ইস্যুটা ছিল, আপনি সেটাও তো অধ্যাদেশ বাতিল করে দিলেন। আপনাকে আমি বিশ্বাস করব কিভাবে যখন আপনি মানবাধিকার কমিশনের মতো কমিশনের ব্যাখ্যায় আপনি কিছুই বলতে পারলেন না যে কেন বাতিল করা হলো? তো তখন আমি কেমনে বিশ্বাস করবো আপনি জুলাই অক্ষরে অক্ষরে পালন করবেন? তো তাহলে আপনার অক্ষরে অক্ষরে পালন করা মানে হচ্ছে আপনি যেভাবে চান সেভাবেই পালন করতে চান। বেসিক্যালি আমার পাওয়ার লাগবে। শেখ হাসিনা বলতো না আই নিড অ্যাবসুলেট পাওয়ার, আপনি হয়তো ওইভাবে বলতেছেন না, আপনি বলছেন না আমার পাওয়ার দরকার কিন্তু সিস্টেমেটিক্যালি পাওয়া দরকার, যেগুলো আমাকে অ্যাকাউন্টেবল করতে পারবে না সেই ধরনের অধ্যাদেশ আমি চাই না। সেটাকে আমি আমার মতো করে সংশোধন করব এবং আমার সংশোধনী কমিটিতে তোমাকে আসতেই হবে। ঠিক আছে, সংবিধান এগুলো ইস্যু না। ইস্যুটা হলো আমরা একটু দেখাবো জাতিকে আমরা যা কী করতে চাই এইরকম। এই জন্য আপনাকে বিশ্বাস করার কোনো ধরনের আমার এখন আমি বলতেছি যে অবিশ্বাস করতেছি। আমরা চাই যে বিএনপি তার হেদায়েতের পথে আসুক। হেদায়েতের পথে মানে বাংলাদেশকে রিকনস্ট্রাক্টের পথে, বাংলাদেশকে ফেসিস্ট স্টাইল থেকে একটা ডেমোক্রেটিক স্টাইল ট্রানজিশনের জন্য যে ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট দরকার, সেই ইনস্টিটিউশন ডেভেলপমেন্টের জন্য যে ল বা অধ্যাদেশগুলো ছিল সেগুলোকে রিইনস্টল করা দরকার এবং সেটার করার জন্য যে মেজর চেঞ্জ দরকার, রিফর্ম দরকার, সেই চেঞ্জটা করার জন্য আপনার গণপরিষদ বলেন বা সংবিধান সংস্কার পরিষদ, সেই কাউন্সিলটা হওয়া দরকার ছিল। এটার মাধ্যমে একটা বাংলাদেশে ফুললি একটা শিপমেন্টে যেতে পারতাম। আমি একটু ব্যাখ্যা জানার চেষ্টা করি তাহলে। বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল যুক্ত হয়েছেন। হ্যাঁ, বিএনপি দলীয়। তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা বিষয় একটু আপনি শুনলেন, ডক্টর আতিক মুজাহিদ বললেন, প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আমরা আসলে মেনে নিয়েছি সেই পরিস্থিতি বিবেচনা করে। দ্বিতীয় বিষয়টা বললেন যেটি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে অনেক ক্ষোভ ছিল, পরবর্তী তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, খলিলুর রহমানের কথা বলা হচ্ছে। বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে সেই বাণিজ্য চুক্তি নিয়েও আসলে সমালোচনা আছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু বলে রাখি তাদের দিক থেকে, অর্থাৎ এনসিপি দলীয় সংসদ সদস্য বক্তব্যটা ছিল এরকম যে আমরা আসলে বিশ্বাসটা করব কেন, যে কেউ কাউকে বিশ্বাস করে না। আর বিশ্বাস অবিশ্বাস পার্মানেন্ট কোনো ইজারার ব্যাপার না। কেন বলছি দেখেন, এই যে আমার ভাই আতিক মুজাহিদ যাদের সাথে জোট করেছে তাদের বিষয়ে তাদের বক্তব্যটা একটু শুনেন। জামাত ইসলামী ভারতের এক্সটেনশন, এনসিপি সংস্কার নামে ভণ্ডামি করছে জামাত, আচ্ছা মুনাফেকের দল জামাত,
ধর্মের নামে চেতনার ব্যবসা করছে জামাত। তার জামাতের মুখে এক, অন্তরে আর এক। তারপরে জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন, অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতার জামাতকে উদ্দেশ্য মানচিত্র করে এনসিপির বক্তব্য, ও তাই তো? জাতীয় চেতনার পরিপন্থী। জামাতকে উদ্দেশ্য করে এনসিপির বক্তব্য, বেশি দিন আগের না। সেই এনসিপি জামাতের সাথে ধরম মরম সিবি টিম হয়ে গেছে। তাহলে রাজনীতিতে পার্মানেন্ট কোনো বক্তব্য বিবৃতি আছে? একজন মানুষের, আতিক মুজাহিদের আজকের অবস্থান যদি দেশ বিরোধী হয় আর আগামীকালের অবস্থান যদি দেশের পক্ষে হয়, মানুষের পক্ষে হয়, আমি সেটা গ্রহণ করব না? তার ভালোটুকু আমি গ্রহণ করব না? তার খারাপটুকু আমি বর্জন করব না? বক্তব্যটা এখানে ওই বিষয়ে যেটা বলেছেন। আর একটা বিষয় কি বলেছিলেন, সেই জন্য কেউই বাংলাদেশের রাজনীতিতে দোয়া তুলসী পাতা না, অবতার না। বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকেরই ত্রুটি আছে, ব্যত্যয় আছে, কথাভঙ্গ আছে, শপথভঙ্গের ইতিহাস আছে। এটা আলাদা কোনো ব্যাপার না। আর স্থায়ী শত্রু, মিত্র, বন্ধু, এটাও রাজনীতিতে কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট না, ইস্যু না। তারা যে ভূমিকা পালন করছে আমরা স্বাগত জানাই। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সব একদল হয়ে যাবে, বিএনপি হয়ে যাবে, এটাও কাম্য না। অবশ্যই সমালোচনা করতে হবে। বিএনপির ভালো সমালোচনা যদি থাকে সেটাও করার দরকার আছে, খারাপ কিছু যদি থাকে সেটাও ধরিয়ে দেবার ব্যাপার আছে। কিন্তু আমার বন্ধুরা শুধু বিএনপির ছিদ্রই খুঁজে। ভালো যে কাজকর্ম বিএনপি এই পর্যন্ত যা করেছে একটাও তাদের চোখে পড়ে না। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। বিএনপি যে প্রতিষ্ঠার পর থেকে, এই সরকার গঠনের পর থেকে একজন মানুষকেও গুম করে নাই, এই বিষয়টা আমাদের ভাইয়েরা একবার বলে নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে, মতাদর্শের কারণে কয় বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে গেছে, বক্তব্য দেবার কারণে একজন মানুষকেও গ্রেফতার করা হয়। 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে রাজনৈতিক খিস্তিখোর, নোংরা, অশুদ্ধ, অসুচি, অশোভন এইসব ব্যক্তি আক্রমণ, পারিবারিক আক্রমণ, এইসবের বিরুদ্ধে। এবং এগুলোকে যদি আমার ভাইরা সাপোর্ট করে সেটা হবে বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের পূর্ববর্তী ব্যাপার, পরবর্তী কোনো ব্যাপার না। রাজনীতির কারণে এবং যেই সব নোংরা, অশ্লীল, যেগুলো শেখ হাসিনার আমলে কম হয়েছে, সেই বিষয়ে কাউকে গ্রেফতার করা হয়েছে। এমনও ঘটনা আছে যাকে আগের দিন গ্রেফতার করা হয়েছে, পরের দিন তাকে ছেড়ে দেওয়া। কিন্তু মুশকিল হচ্ছে যেটা স্পষ্ট করে বলা হলো, এটা বিরাট সংখ্যা, 18 কোটি মানুষের দেশে 7 জন। না, ওগুলো ব্যাখ্যা তুমি পারবো আপনার কাছ থেকে জানতে আস্তে আস্তে। কিন্তু যেটা আপনার কাছে সরাসরি জানতে চাই, যেমন প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে জুলাই সনদ ধাপে ধাপে সেটা বাস্তবায়ন করা হবে, অক্ষরে অক্ষরে করা হবে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে স্পষ্ট কথা আমরা কেন বিশ্বাস করব? কোন জায়গাটা আছে যেটা বিশ্বাস করার? কারণ অনেকগুলো পয়েন্ট তারা। আচ্ছা, কেন বিশ্বাস করবেন আমি আপনাকে বলি। এই যে অন্তর্বর্তী সরকারের আমলে যতগুলো অধ্যাদেশ, 132টা না 29টা অধ্যাদেশ, 12টা বাদে সবগুলো অধ্যাদেশ পাশ করা হয়েছে। এর ভিতর অনেকে জুলাই সনদের ব্যাপারে, জুলাই সনদের মধ্যে অন্তর্বর্তী ছিল। জুলাই সনদে যেই বক্তব্য দেওয়ার, যেই বিষয়গুলো দেওয়া হয়েছে, যেমন জুলাই সনদে বলা হয়েছে যে জুলাই সনদের 22-এর ক্ষয়ের অনুচ্ছেদে বলা হয়েছে যে জুলাই সনদ পরবর্তী নির্বাচনে নারীদের মনোনয়ন বিএনপি 100% না পারলেও 3.5%, 4% কভার করেছে। আমাদের জামাতের প্রধান বিরোধী দল 1% 0% কভার করেছে। তার মানে তারা জুলাই সনদ ভঙ্গ করেছে প্রথম, সবার আগে। তারপরে জুলাই সনদ পরবর্তীতে প্রথম সংসদ, সেই সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়া হবে একজন। আমরা প্রস্তাব করেছি, তারা দেয় না। তারা জুলাই সনদ ভঙ্গ করেছে। তারপরে আর কোথায় জুলাই সনদ ভঙ্গ হলে আমি জানি না। জুলাই সনদ আমার প্রধানমন্ত্রী বলেছে, আমার সব নেতারা বলেছে যে জুলাই সনদ আমরা জনগণের কাছে কমিটমেন্ট করেছি, আমরা এটা বাস্তবায়ন করব এবং অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এর ব্যত্যয়, একটা সরকার 3 মাস হয়েছে, এর মধ্যে একটা সেশন পার্লামেন্টের বসেছে। একটু ধৈর্য রাখেন, একটু আস্থা রাখেন, তারপরে আন্দোলন করবেন, বিএনপিকে উল্টেই দিয়েন, পাল্টাই দিয়েন, আবার আপনারা ক্ষমতায় যান, বিক্ষোভ করেন, আর একটা গণ আন্দোলন করেন, আর একটা 5ই আগস্ট করেন। কিন্তু একটু দয়া করে দেখেন, একটু অবজার্ভ করেন। কতদিন পর্যন্ত সেটা? না, কতদিন এটা নিশ্চয় করে বলা যাচ্ছে না। হ্যাঁ, দেখবেন, অবশ্যই 5 বছর প্রয়োজনে দেখবেন। 5 বছর বিএনপির টার্ম। যদি 5 বছরে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, অবশ্যই 5 বছর পরে যে নির্বাচন হবে, কেয়ারটেকার সরকার অধীনে, নির্দলীয় সরকার অধীনে, সেই নির্বাচনে বিএনপিকে বর্জন করবে মানুষ, আপনাকে ভোট দেবে, বিপুল পরিমাণ ভোট দিবে। আপনি সরকার গঠন করবেন, আপনি জুলাই সনদ 100% বাস্তবায়ন করবেন। অসুবিধা কি? বিএনপি যদি জনগণের সাথে বেইমানি করে, প্রতারণা করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, অপশন আছে আপনার হাতে, আপনাকে দেখতে হবে। হ্যাঁ, আপনি শেষ দিন পর্যন্ত আপনি দেখবেন। যদি না দেখেন, বা আপনি 1 বছর দেখবেন, আপনি 2 বছর দেখবেন, বিএনপি জুলাই সনদের পথে হাঁটছে। এটা খুব স্ট্রং একটা স্টেটমেন্ট, কিন্তু আপনাকে মরিয়া প্রমাণ করিতে হবে যে আপনি কাদম্বরী, বুঝেন নাই? মানে আপনি যে 5 বছর শেষ করার পর আপনি বলবেন হ্যাঁ আমরা তো জুলাই সনদ অক্ষরে পালন করেছি। যদি না করে আমরা বোঝার চেষ্টা করি। আপনি ওনার কথাগুলো ব্র্যাকেটগুলো বাদ দিয়ে দেন। ওখানে যেটা আছে জুলাই সনদ, কেন ওনারা জুলাই সনদের কথা বলে, কেন গণভোটের কথা, একটা জিনিস মিক্সিং করে ফেলেন। আগেই বলেছিলাম, কোয়াইট ডিফারেন্ট ইস্যুস।
এখন গণভোটে চলে গেছে আমার ভাই জুলাই সনদ এখন আসবে না, কারণটা কি উনি কারণ জুলাই সনদ ভঙ্গ করেছে তারা। জুলাই সনদ ভঙ্গ করছে, উনি যেটা বলে কিভাবে ভঙ্গ করছে, নারীদের 5% নারী নেত্রী দেয় না। ওটা উনি, আমি তো ওইখানে ছিলাম, 0% দেয় না। আমি বলি শোনেন, বলছে জেন্টলম্যান এগ্রিমেন্ট, দিস টাইম উই উইল ট্রাই টু 5%। ওই পয়েন্টে, ওই 5% এর পয়েন্টে এনসিপি বলছে মোর দেন 5 পয়েন্ট আমাদের নিতে হবে, 10% এর কথা কমেন্ট করছে। ভাই এনসিপি আর জামাত কি আলাদা? আপনি বলে আবার জামাত কি একই তো। মূলত যে জায়গাটা জানতে চাচ্ছিলাম, যেখানে স্পষ্ট করে শহীদুল ইসলাম বাবুল বলেছেন, যদি আপনি একটু সময় দেন, যদি বিএনপি এই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে না পারে, জনগণই তো পরবর্তী রায় তাদের দিয়ে দেবে। না, আমার কথাটা ছিল যে আমরা গণভোট এবং জুলাই সনদকে মিক্সিং করে ফেলতেছি। এটা হচ্ছে যে গণভোটটা বেসিক্যালি লেজিটিমেসি, যে আপনার এই জিনিসটা বাস্তবায়ন করতে হবে কিনা, পাওয়ারকে লেজিটিমেসি দিয়েছে মূলত গণভোটটা, বৈধতা দিয়েছে আপনার পাওয়ারের। দুইটা বৈধতা দিয়েছে, একটা বৈধতা দিয়েছে আপনার রিপ্রেজেন্টেটিভ ভোটে, সেটা আপনার হচ্ছে পার্লামেন্ট, আরেকটা হচ্ছে এই সংস্কারগুলোকে পরিষদের মাধ্যমে রেকটিফাই করে একটা জায়গায় নিয়ে যাওয়া কনস্টিটিউশনকে এবং পরিবর্তনগুলো আনানো, সেটাকে আমরা বলতেছি ডিরেক্ট ম্যান্ডেট গণভোটের মাধ্যমে আর কি। এখন ইস্যুটা বিএনপির সাথে এসে কোথায় লেগেছে আমরা সব কিন্তু বুঝি, জানি, তারপরও মানি না। কেন মানি না বলেন তো দেখি? কারণটা হচ্ছে পাওয়ার সেন্ট্রিকে যারা থাকে তারাই ন্যারেটিভটাকে যেভাবে চায় সেভাবে হওয়ার বাস্তবায়ন করে এবং সব অ্যাক্টররা তাকে সাপোর্ট দেয়, এটি হচ্ছে নেচার, বুঝতে পারছেন? তো এখন বিএনপি তার মতো করে যেভাবে তার যে কটা জিনিস চেঞ্জ করলে তার পাওয়ার ঠিক থাকবে, সেই কটা জিনিস চেঞ্জ করবে। যেগুলো চেঞ্জ করলে বা চেঞ্জ দাবি ছিল জনগণের, করলে কোয়েশ্চেনেবল করা যাবে, অ্যাকাউন্টেবল করা যাবে, রাষ্ট্রকে একটা ইনস্টিটিউশনালাইজ করা যাবে, সেই জিনিসটা করতে তারা রাজি না। তা না হলে আপনি আমাকে বুঝান মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, এটা বাতিল করতে হবে, এমন কি কারণ আছে? মানে একটা কজ দেখান যে এটা বাতিল করলে, মানে এটা জামাতের এজেন্ডা বা এটা এনসিপির এটা কি এজেন্ডা, বাতিল হয়ে গেছে? এটা অলরেডি ল্যাপস করে ফেলছে, এটা কোনো উঠেই নাই, আলোচনা কোনো সুযোগ নেই, উঠাই নাই এটাকে। ওনারা বলতেছে যে এটাকে ওনারা পরিশীলিত ভবিষ্যতে করবে, দেখবে কবে করবে তার ঠিক ঠিকানা নেই। মানে এমন কি জিনিস আছে যেটা করলে সমস্যা হইতো? একটা জিনিসই তো বললাম। তো এইভাবে ওনারা জুলাই যেটাকে যেভাবে চাচ্ছেন, খুবই মিনিমাম, ওনার 98টা তো আইন অধ্যাদেশ পাশ হয়েছে, 98টা ভাই বাবুল ভাই এখানে আছে। ম্যাক্সিমামে কি বলেন তো, শেখ হাসিনা ইনস্টিটিউট থেকে বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট হয়েছে, শেখ রাসেল থেকে বাংলাদেশ মনে করেন যে ইনস্টিটিউট হয়েছে, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ, নামটাই বদলেছে, এরকম অনেকগুলো অধ্যাদেশ হয়েছে, ম্যাক্সিমাম অধ্যাদেশ এগুলো হয়েছে। জুলাই আগস্টে এসে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি বলি এখন দেখেন, এখন উনি কিন্তু হাইলাইট করবে কয়টা, আরো বলবে জুলাই অভ্যুত্থানের জাদুঘর নিয়ে উনি হাইলাইট করবে, উনি বলবে যে দায় মুক্তিটা হাইলাইট করবে। দায় মুক্তি আপনারও দরকার আছে, কারণ ওটা শুধুমাত্র এনসিপির না, ওটা সবারই দরকার না, কিন্তু যখন আবার ক্রেডিট নেন তখন তো বলেন এনসিপি একাই আন্দোলন করছে। ক্রেডিট এইরকম না, যখন ক্রেডিট নেন, আমি বলি ক্রেডিট, আপনারা কয়জন মানুষ, আপনাদের এই দায় মুক্তি অবশ্যই আমাদের প্রয়োজন আছে এবং জুলাইটা বিপ্লব ছিল, কিন্তু যখন আবার জুলাইয়ের ক্রেডিট নেন তখন তো আর কারো সাথে রাখেন না। মিস্টার আতিক মুজাহিদ পলিটিক্সে, এখন আবার বলেন দায় মুক্তি। আমি শেষ করি ভাই, পলিটিক্সে ওনারা বলে, ওনারা আজকে বলতেছিল যে ওনারা হচ্ছে সংস্কারের জনক, ঠিক আছে? ওনাদের জনক আবার কে, সেটা তো আমি সংস্কারের জনকে আমি শুনি আবার হাসনাত কাইমরা, ওনাদের যে 12 দল ছিল তারা নাকি সংস্কার প্রস্তাব 26 দফা, পরবর্তীতে 31 দফা ওনাদের প্রস্তাবনায় ছিল, সংবিধান সংস্কার কমিশন গঠন করবে তার 1 নম্বর দফায় ছিল। তো এইসব ক্রেডিট, পলিটিক্স মানে হচ্ছে তার পক্ষে সে কথা বলবে, এটি স্বাভাবিক। এখন জুলাই তো কোনো ব্যক্তিগত, জুলাই একটা সামষ্টিক কালেকটিভ চলে আসছে। সে জায়গাটা কি জন্য আসছে জুলাইটা? যে একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটাকে কোয়েশ্চেন করা যায় না পাওয়ারকে। আমি আমার পিপলসের যে পাওয়ার, আপনি খুব একটা অনেস্টলি বলেন, পার্টির কথা বাদ দেন, আপনি কি চান আপনাকে কেউ বন্দি করে রাখুক ইফ বাট যদি টদি দিয়ে? এটা কেউই চাইবে না, কেউ চায় না তাকে কোনো না কোনো ফরম্যাটে বন্দি করে রাখা হোক। সেকেন্ড, কেউ চায় না আমি একটা ভোট দেওয়ার মাধ্যমে একজনকে বসাইলাম, সে আমাকে ইচ্ছা মতো অ্যারেস্ট করবে, আমাকে গুম করবে। কেউ চায় না যে আমার টাকাগুলো সে মেরে দিবে, কেউ চায় না যে আমার রাষ্ট্রের নিরাপত্তাহীনতা আমাকে করে দিবে। চায় যে আমার একটা গভর্নমেন্ট যে আমার সাথে রেসপন্সিবল, একটা এগ্রিমেন্ট, এটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট। কোন আচরণে মনে হচ্ছে শুধুমাত্র এই সনদ ইস্যু বাদে? আপনি দেখেন আচরণে মানে কি, আপনি কোনটা লাইনে ধরবেন? আপনি আজকে বেশি নিয়োগ দিচ্ছেন না, আপনি বলবেন যে আমি তো পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যালি দিব, সব তো পোস্টেড লিডারে দিছে। বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক হচ্ছে ওবায়দুর রহমান স্যার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আপনি এসপিগুলোর সব ব্যাকগ্রাউন্ড দেখেন, সবগুলো দেখবেন যে ছাত্রদল করেছে, সভাপতি ছিল, এই ছিল, সেক্রেটারি ছিল, নানা রকম পজিশনে ছিল। আমি বললাম, আপনি বলবেন না না, তো ক্রাইটেরিয়ার দিক দিয়ে সে ভালো, যোগ্যতা আছে, কিন্তু আপনি তো স্পেক দিয়ে বুঝতে পারবেন। তাহলে এই যে একটা লোক যার বায়াসড, মানে আমি বললাম সেই লোকটা তো দিয়ে আপনি তার রুল অফ ল মেনটেন করবেন তো নাকি? আপনি গেলে আপনি যা দেখবেন আপনার মামলা নিচ্ছে না, আবার উপরের নির্দেশ, আপনি এখানে যাবেন, সব জায়গায় আপনি একটা তৈরি হবে। ছোট্ট বিষয়
একটু কোট করি। চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি একটা প্রোগ্রামে রেফারেন্স দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের, এবং তিনি বললেন যে আমেরিকার প্রেসিডেন্ট তার ফেডারেল গভর্নমেন্টে 4,000 প্রশাসনিক লোক নিয়ে বসেন এবং তিনি চলে গেলে 4,000 লোকও চলে যায়। এটা আসেন কারণ তিনি আসলে ওই গভর্নমেন্টের কার্যক্রম তার চিন্তা চেতনা অনুযায়ী বাস্তবায়ন হয়, এই কারণে তার এই কাজটা আমি করেন। আপনাকে বলি, যুক্তরাষ্ট্রের সিস্টেম হচ্ছে ইলেকট্রাল সিস্টেম। আমি আপনাকে একটা পিক অ্যান্ড চুজ করেন কেন? আপনি নিবেন ফুলটাই নেন। যুক্তরাষ্ট্র যে ফ্রিডম অফ স্পিচ কথাবার্তা আছে, ওদের কপস, ওদের যে আপনার পুলিশ বাহিনী, ওদের যে ইনস্টিটিউশন, ওদের ইনস্টিটিউশন রিজিওনাল, আপনি তো জানেন কি, আমি যদি এক এক করে ধরতে চাই আমরা বলবো। এখন উনি নিচে, আমি কোনটার কথা বলতে চাই, জয়েন্ট সেক্রেটারির উপরে সচিব, আপনি ইচ্ছা মতো সচিব নিয়োগ দেন, আমি বলবো ঠিক আছে, আপনার চুক্তি ভিত্তিকে দেন, আপনার বাস্তবায়ন করতে হবে, আপনার যে 30 দফা 31 দফা এজেন্ডা নিচ্ছেন সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু আপনি বাকি যেটা দিবেন, এর বাকি যেগুলো, সেগুলোকে আপনি মেরিটোক্রেসি করবেন না। একদম। সুতরাং এই জায়গায় আমাকে আসেন, আমি এই অ্যাডমিনিস্ট্রেশন আমি ভালো করে জানি কোনটা যুক্তরাষ্ট্রের পলিসি ক্রিস্টাল কিভাবে মুভ করে, কিন্তু সে জায়গায় এটা বাংলাদেশের সাথে ফিট করে না। কারণ আপনি ফুল A to Z আপনারা চান যে তল্পি বিভাগ আমার উপরে যা নির্দেশ করতে হবে এবং ইললিগ্যাল আদেশ মানে ইকোসিস্টেমের রেফারেন্স দিলে টোটালটাই দিতে হবে। এক্স্যাক্ট, আপনি একটা নিচ্ছেন কারণটা হচ্ছে আপনার পজিশনের দিকে আমি যাচ্ছে। আপনার জায়গা থেকে একদম পরিষ্কার। আমি একটু সিনিয়র সাংবাদিক মারুফ পল্লিক আপনাকে একটু আমন্ত্রণ জানাই এবং দুঃখ প্রকাশ করছি একটু দেরিতে আপনার কাছে এলাম, কিন্তু অনেকগুলো বিষয় আসলে আপনার সামনে তুলে ধরার একটা চেষ্টা করলাম। আপনি শুনেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদ ইসলাম বাবুল আমার সঙ্গে আছেন এনসিপি দলীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, এবং আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি আছে, কমিটমেন্ট আছে যে অক্ষরে অক্ষরে জুলাই সনদের বাস্তবায়ন হবে, কিন্তু বিরোধী দলের মধ্যে এক ধরনের অবিশ্বাসও আছে। রাজশাহীতে মহাসমাবেশের মধ্য দিয়ে হার্ডলাইনে যাওয়ার ইঙ্গিতও তারা দিয়েছেন আগামী 16ই মে সম্ভাব্য দিন। কোথায় গিয়ে আসলে এই অবিশ্বাসটা এখনো জারি রয়েছে বলে মনে করেন? কোথায় গিয়ে আসলে শেষ হবে বা আদৌ হবে কিনা আপনার অবজারভেশন ছোট করে? জি, ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। অবিশ্বাসের জায়গাটা, এটা যেটা বাবুল ভাই বললেন যে রাজনীতিতে তো আসলে বিশ্বাস অবিশ্বাস স্থায়ী কিছু না, সেই জায়গায় আমি বলবো যেখানে অবিশ্বাসের কোনো সুযোগও নাই বা পুরোপুরি বিশ্বাস করার যে সুযোগ আছে তাও নাই। আমাদের অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত বিএনপি সেটা আপনার জুলাই সনদ বাস্তবায়ন করে কিনা। এখন বিএনপি যদি সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আপনার নির্বাচন আছে সামনে, আপনি সেখানে বিএনপিকে দেখে নেওয়ার সুযোগ পাবেন। আমরা যেটা বলি আর কি, আপনি ভোটদানের মাধ্যমে যে বিএনপি যদি তার প্রতিশ্রুতি বা জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে, তাহলে সেটা জনগণ সেটা রায় দিবে। এটা নিয়ে আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলার আওয়ামী লীগ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। মানে আমি খুবই আতঙ্কিত। আমি কিন্তু এই এনসিপি জামাতের মধ্যে আওয়ামী লীগের একটা ছায়া দেখতে পাচ্ছি। আমার খেয়াল আছে 91 সালে বা 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন শেখ হাসিনা বলেছিল একদিনও শান্তিতে থাকতে দিব না। এখন আমার কাছে মনে হচ্ছে এনসিপি জামাত মিলে সেই আওয়ামী লীগের রাস্তায় হাঁটছে। এনসিপির যিনি সংসদ সদস্য আছেন এই মুহূর্তে ডক্টর আতিক মুজাহিদ, তিনি একটা রেফারেন্সও দিয়েছেন। এই যে একটু আগে, ঘন্টা দুয়েক আগের খবর, যে বুয়েট সহ 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে নানা বিষয়ে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে ওনারা যেটা করতে চাচ্ছিলেন সংস্কারের নামে, যে ওনারা চাচ্ছিলেন যে এরকম একটা সংস্কার হবে, ক্ষমতায় থাকবে বিএনপি, যেহেতু এই মুহূর্তে ভোটের রাজনীতিতে তাদের পক্ষে যেটা আসা সম্ভব না, নির্বাচনের আগে আমরা যেটা আজ করেছিলাম, ওনারা এরকম একটা সংস্কার করতে চাইছিলেন যে নির্বাচনে জিতবে বিএনপি কিন্তু ভিসি হবে এনসিপি বা জামাতে। এইটা তো আসলে সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। যারা নির্বাচনে জিতবে তারাই তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে। আপনি সেই স্বাধীনতা তাকে দিবেন, সেই সুযোগ তাকে দিবেন। এখন বুয়েট সহ যে 11টি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিয়োগ হয়েছিল, ওনারা চাইছিলেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 36 পাতার ভিসি যে নিয়োগ দিয়েছিল, ওইরকম একটা ভিসি নিয়োগ দেওয়া হবে, যিনি মুখে মুখে বলবেন নিরপেক্ষ, কিন্তু ওই যে গুপ্ত রাজনীতি নিয়ে কথাবার্তা হয়। বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি পরিচিত বিএনপি পন্থী হিসাবে, কিন্তু ওনার কাজকর্ম সব দেখা যাবে যে একটা মানে শিবির বা এখানে আরেকটা বিষয় একটু আপনার কথা প্রসঙ্গে একটু যুক্ত করে দিতেন। মানে ধরুন সরকারের সাথে যদি এই উপাচার্য যারা আছেন তাদের সুর মিলে যায়, টোন মিলে যায়, তখন কি আলাদা এক ধরনের ন্যারেটিভ তৈরি হয় কিনা যে সরকার যা বলছে? এটা টোন বা সুর মিলে যাওয়ার সমস্যাটা কোথায়? এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির সঙ্গে তো যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের সঙ্গে তো মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সহ আপনার ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেটা উনি যোগ্য কিনা, ওনার যোগ্যতার ঘাটতি আছে কিনা, সেটা উনি পূরণ করছেন কিনা, বা উনি শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন কিনা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিং এ থাকতে পারছে কিনা, এইগুলা নিয়ে প্রশ্ন করবেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি
আমি তো এই দুইজনের বক্তব্য শুনলাম। জি আমি আসলে সংসদের বড় একটা সময় দেশে ছিলাম না, বাইরে ছিলাম। জি বাংলাদেশের পার্লামেন্টের সেশনটা আমি খুব ক্লোজলি মনিটর করিনি, তবে জি আমার যতটুকু মনে আছে এই এনসিপি জামাত এই জুলাই সনদ নিয়ে যত হাউকাউ করছে, তারা এই যে হামেজে প্রায় 1000-এর বেশি শিশু মারা গেল, এর জন্য সরকারকে কোনো কোয়েশ্চেন করেছে কিনা বা প্রশ্ন করেছে কিনা, বা জ্বালানি সংকট নিয়ে জনগণকে প্রশ্ন করেছে কিনা, বা ঢাকা শহরে আমরা যারা যাই দেখি যে যানজট, ময়লা, নোংরা, আপনার হসপিটালস গুলোতে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, দালালদের একটা দৌরাত্ম্য আছে, এইগুলা নিয়ে তারা উনি জ্বালানি নিয়ে প্রশ্ন করেছে, জ্বালানি নিয়ে কথা আমরা কিন্তু দেখেছি পার্লামেন্টে হয়েছে। শুরুর পরে তো হামের ইস্যু আসছে। কিন্তু হাম নিয়ে কথা বলেছে কিনা আমি দেখিনি। আপনি কি বলেছেন ডক্টর আতিক মুজাহিদ, একটু বলবেন? হাম ইস্যুটা এই আমাদের স্টপ হওয়ার পরে 30 তারিখের পরে এটা পেন্ডেমিক আকারে চলে আসছে। হাম নিয়ে পলিটিক্যাল পার্টিরা মিছিল করতেছে, আন্দোলন, কথা বলতেছে, প্রেস ব্রিফিং করতেছে, প্রেসগুলো স্টেটমেন্ট দেখতেছেন কেন? আপনি পার্লামেন্ট অফ থাকলে কি পার্লামেন্টে কি দাঁড়ায় কথা বলা যায়? ভাই এটা যে কি বললেন আমি বুঝলাম না বিষয়টা। হামটা লাস্ট 15 ডেজে এটা বেশি মেজর হয়েছে, ফাংশন করেছে। আর পার্লামেন্টে তো 30 আমাদের কি বলে পার্লামেন্ট যখন চালু ছিল না, মুজাহিদ শুনেন, কথা বলতে দেন। আপনার পার্লামেন্ট যখন চালু ছিল তখন এই হামের এই প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়েছিল এবং কথাবার্তা হয়েছে, আপনারা এটা নিয়ে একটু শব্দ করেননি। এখন আপনারা যেই কথাটা বলছেন, এই যে আপনি একটা কথা বলছেন যে আমি নোট করে রাখলাম, যে আপনি বলছেন যে অ্যাকাউন্টেবল পিপলস পাওয়ার। আপনার এই জুলাই সনদে আদৌ কি পিপলস এর কোনো পাওয়ার আছে? আপনারা জনগণের ক্ষমতায়নের কোনো অপশন রেখেছেন? বলেন তো কোন ধারায় আপনি জনগণের ক্ষমতায়নের অপশন রেখেছেন? নাই তো। আপনি সেন্ট্রালাইজ যে পাওয়ারটা ছিল, আপনি বারবার বলছেন যে পাওয়ার সেন্ট্রিক, আপনি সেই পাওয়ার সেন্টারের শেয়ার চাচ্ছেন। এখন আপনি সেটা পান নাই বলে আপনি বলছেন সংস্কার হবে না, সংস্কার করা যাবে না, বিএনপি করবে না। আজকে যদি আপনাদেরকে সেই পাওয়ার শেয়ার করা হতো, আপনারা কথা বলতেন না। আপনারা তো জনগণের স্বার্থ নিয়ে কখনো কথা বললেন না। এই সংস্কারের আপনি যে মানবাধিকার কমিশন নিয়ে কথা বলছেন, দ্যাটস ফাইন। আপনি দেখেন এই ট্রাইব্যুনাল যেটা আছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, সেইখানে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার একটা প্রস্তাবনা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাদ দিয়েছে। এখন আপনি কিন্তু কোনো দলের বিচার করতে পারবেন না, আমি যদি ভুল না জেনে থাকি। সেখানে ব্যক্তির বিচার করতে পারবেন। এখন ব্যক্তি তো দলের আদর্শ এবং কাঠামোর ভিতরে সংগঠিত হয়। একটা লোক তো আগে আওয়ামী লীগ হয়েছে, তারপরে সে মানবতা বিরোধী অপরাধ করেছে, গুলি চালিয়েছে জুলাই আগস্টে, সেই ব্যক্তির বিচার করবেন। যেমনটা আপনি বলছিলেন যে আজকে ইনোর রায় হবে যে কোনো মুহূর্তে, তার সামারি বা কি শুনানি হয়ে গিয়েছে, কিন্তু দল হিসাবে জাসদের কি বিচার হবে? কারণ ইনু তো জাসদের নেতা হিসাবে পরিচিত। আপনি ইনুকে ফাঁসি দেন, দল হিসাবে জাসদকে আপনি নিষিদ্ধ করবেন না? দল হিসাবে আপনি আওয়ামী লীগকে দুটো নিষিদ্ধ পয়েন্ট করবেন বলেছেন, না? আর কিছু কি যুক্ত করবেন? তাহলে বিষয়গুলো তো নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা জুলাই সনদ নিয়ে যে অযথাই হাউকাউ করছে, এটা আসলে মনোযোগ আকর্ষণের চেষ্টা, এবং আমি এটা আসলে খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই। আমি সংস্কার প্রস্তাবিত মানি না। আমি তো সবসময় বলি এটা একটা তথাকথিত জুলাই সনদ। এখানে আপনার আমরা যে জুলাইয়ের যে 5ই আগস্টের পরে যে পরিবর্তন চেয়েছিলাম, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, রাষ্ট্রটা হচ্ছে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রবণতা বা প্রসেস, এটাতে সেটা নাই। আচ্ছা, আপনার এখানে কিছু হ্যাঁ কথাবার্তা আছে, শেষ করেছেন, শেষ করেছেন। আচ্ছা, একদম স্পষ্ট করে ডক্টর আতিক মুজাহিদ যদি আপনি এগুলো একটু ব্যাখ্যা দেন। উনি যেটা বললেন যে ক্ষমতার ভাগ যদি আপনাদেরকে দেওয়া হতো তাহলে জুলাই সনদ দেখে ভেরি ইন্টারেস্টিং। আমি ভাই ওনার কথার একটা প্রতিবাদ জানেন, তথাকথিত জুলাই সনদের প্রতিবাদ করে রাখলাম। এখানে 30টা দল এবং বিএনপি সব দল মিলে এটা করেছে। 2 নম্বর কথা হচ্ছে ওনারা বলে যে 5ই আগস্টের পর আমরা একটা রাষ্ট্র দেখতে চাইলাম। মানব বলে ভাই এটা উত্তর দিবেন, আপনারা কেমন রাষ্ট্র স্টেট চান? আমি এটা অনেক বুদ্ধিজীবীর মাথা এবং সাংবাদিকদের কথা শুনি, এটা তোমরা তো ঠিক করো না, তো এনসিপিকে আমরা এরকম চাই নাই। কীরকম চান? আপনার মতো করে চান? আপনি কীরকম চান? আপনার একটা রাষ্ট্র কাঠামো দিয়েন তো আমাকে। রাষ্ট্রের 3টা মেইন স্ট্রিম থাকে, আমি ছোট পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট হিসেবে বুঝি যেটা। একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ। 3 সেপারেট থিং। এটা বেসড অন কি একটা কনস্টিটিউশন ডেভেলপ করি আমরা, সেটা নিয়ে আমরা এই পরিচালনা করি, বিধিগুলা করি, আইনগুলা করি, প্রতিষ্ঠানগুলোকে চালানোর জন্য পার্লামেন্ট, এবং সেই আইনের ভিত্তিতে আমাদের ফাংশনগুলো করে, এবং কোর্ট আমাদেরকে অনেক সময় মনিটরিং করে, জাজমেন্ট করে, অনেক কিছু রং করলে করে। এই 3টাকে স্বাধীনভাবে রাখতে হয়। এছাড়া কিছু কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান আছে যেগুলো না রাখলে রাষ্ট্র কাঠামো থাকে না। নির্বাচন কমিশন, আপনার দুদক, তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে, এইটা তো বলা হয় আপনার মেইন, এটাকে রাষ্ট্র বলে। এইগুলাকে থাকলে না রাষ্ট্র হয় না তো, এটা সবগুলো এক পকেটে। শেখ হাসিনার সময় প্রধানমন্ত্রী আমরা আমাদের বিচার করেন, এই তনু হত্যা মারা গেছে, একটা জিনিস সবকিছু যখন 1% এই পয়েন্টটা যদি আপনি একটু অ্যানসার দিতেন ডক্টর আতিক মুজাহিদ, এই পয়েন্টটা যদি স্পেসিফিক বলতেন। এটা শুধু মারুফ মল্লিক না, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কমেন্ট করে, তো তখন এটা তারা বলেন যে আজকে যদি ক্ষমতার ভাগ পেত তাহলে তারা হয়তো জুলাই ভাগ বলতে আপনি কি বুঝাইতেছেন?
পাওয়ার সিমেট্রিক। পাওয়ার কি সেটা, মানে জিনিসটা কি, মানে ভাগটা আপনি কিভাবে একটু দিবে, পরিষ্কার আচ্ছা, করবেন? আমি ভাগটা তো কিভাবে বলে দিই। দিবে? হ্যাঁ, একটু একটু আমি বলি এটা। বলেন ভাই, ভাগটা কি জিনিস? আমি উত্তরটা বলে দেই। জি। হ্যাঁ, ভাগটা ওনারা চাচ্ছিল যে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল করবে, হ্যাঁ, যেই কাউন্সিলটা করলে ওনারা তথাকথিত সুশীল সমাজের দুই একজন ঢুকাই দিতে পারবে, রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই কিভাবে রাস্তাটা ঢুকাবে বন্ধ ভাই? হয়ে গিয়েছে বলে তাদের কিভাবে ঢুকাবে বলেন আপনি দেখি। জানেন তো, আপনি তো জানেন কনস্টিটিউশন কাউন্সিল, এই যে আপনি একটা ব্যাখ্যা দিতেছেন, বলেন তারপরে শুনি। এখানে বিরোধী দল থেকে কয়জন থাকবে, সরকারি দল থেকে কয়জন কিভাবে থাকবে, বলে এবং থাকে? রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি কয়জন থাকবে, আপনি তো সেটা জানেন। না, আপনি জামাত বলেন। ইসলাম আপনি- জাতীয় সরকারের অংশ হইতে চাইছিল, এটা তো সবাই ভাই আমি জানে। আপনার ক্লিয়ারলি বলি, শোনেন, আপনি কনস্টিটিউশন কাউন্সিল কিভাবে হবে? আমরা যারা ইলেক্টেড হয়েছি 300 জন, আরেকটা কথা বলি, এই 300 আপনি যে 300 আমি বলি, একটু শুনে আসি, এটা লাস্ট মন্তব্য, মারফুলি ছোট করে শেষ মন্তব্য। জি। না, উনি যেটা বললেন, এই যে রাষ্ট্রের যে ব্যাখ্যা দিলেন, যেটা হলো যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট, এটা হচ্ছে স্টেট কিভাবে ফাংশন করে, রাষ্ট্র কিভাবে ফাংশন করে, আচ্ছা। এটা সেই ফাংশনের দায়িত্বটা দেয় কে? জনগণ, তাই তো? আপনি বারবার বলেন আমরা কেমন রাষ্ট্র চাই, আমরা ওই রকম রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আপনার জনগণের ক্ষমতায়িত হবে। আপনি এই যে আমাদের বাংলাদেশে যে এখন যে আপনারা যে সংস্কার করছেন, এই সংস্কারের আপনার তো সব তো হচ্ছে সংসদ কেন্দ্রিক শাসন ব্যবস্থা। আপনি গাইবান্ধা থেকে এসেছেন, আপনি গাইবান্ধা বা কুড়িগ্রাম থেকে এসেছেন, আমি কুড়িগ্রাম দেখেছি দুই, হ্যাঁ। আপনি পার্লামেন্টে বলেছেন আপনার একটা অফিস নাই, আপনার একটা অফিস চেয়েছেন, আপনার অফিস লাগবে কেন? আপনি লোকালি কি করবেন? আপনি কি গম বিতরণ করবেন? আপনি কি এই কাজ বিতরণ করবেন, চাকরি বিতরণ করবেন? নো, আপনি ল মেকার। আপনি ঢাকায় এসে ল মেক করবেন, আপনি আপনার পার্টি অফিসে বসবেন, আপনাকে আলাদা অফিস দিতে হবে কেন? গাড়ি দিতে হবে কেন আপনাদেরকে? আপনি বুঝান আমাকে। আপনি ল মেকার, আমরা তাহলে প্রশ্ন তো করেছি মারুফুলিকে, আপনি প্রশ্ন তুলেছেন, আমি একটু উত্তরটা নিই, উত্তরটা ডক্টর আতিক মুজাহিদ প্লিজ। আচ্ছা, প্রথম কথা উনি বলছেন জনতার ক্ষমতায়িত করবে। ওনাকে আমি জিজ্ঞেস করতেছি ক্ষমতায়িত কেমনে করতে হয়? প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে নিরাপত্তা দিতে হয়। গভর্নমেন্ট, আমি বলি ভাই, আমি বলি গভর্নমেন্ট, আপনি যে কোন ক্ষমতায়ন যে কেমনে করবেন, আমি বলি এই এক্সিস্টিং সংবিধান কাঠামোতে জনগণকে বার যদি কিন্তু দিয়ে আটকানো হয়েছে। আপনার যে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে বিভিন্ন ধরনের লয়ের ফাংশনে মার পেছে এক্সিস্টিং কনস্টিটিউশন আপনাকে কি করেছে? বন্দি করে রেখেছে। এই জিনিসটাকে পরিবর্তন চেয়েছে, এটার মাধ্যমে আপনার ক্ষমতায়িত করা। আপনার একটা ব্যাখ্যা থাকতে পারে যে হ্যাঁ আতিক মুজাহিদ, আমার এই সংবিধানের এই জিনিসগুলোকে আপনি একটা সরকার দলীয় লোক চাইলেও ফ্লোর ক্রসিং করে কথা বলতে পারে না, তার দলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে না। আপনি বলতেছেন যে হা জয়যুক্ত হয়েছে, সে দলের ক্ষমতা, কারণ তার সংসদ সদস্য থাকবে না। আপনি বলছেন এটা খুব ভালো ডেমোক্রেসি। আপনি সব লাইনে আসেন, এক একটা করে ধরেন ক্লোজ, যে আমরা ধরি পার্লামেন্টের কোন কোন আমাদের সংবিধানের ক্লোজ, এটা কোন কেমনে জনগণের পক্ষে কথা বলে, কোন জিনিসটা জনগণের পক্ষে কথা বলে কনস্টিটিউশন। যেহেতু এই কনস্টিটিউশনের মাধ্যমে ইন দ্য নেম অফ কনস্টিটিউশনাল কন্টিনিউশন, শেখ হাসিনা তো কনস্টিটিউশনের মাধ্যমে হয়েছে রে ভাই। এই স্বৈরাচার যে হয়েছে এই কনস্টিটিউশন দেখেই তো হয়েছে, কনস্টিটিউশনের ব্যাখ্যা দিয়ে হয়েছে, এই কনস্টিটিউশন সবকিছু দিয়েছে। 2 নাম্বার, উনি একটা মেজর কোয়েশ্চেন করেছেন যে আমি কেন পার্লামেন্টে বলেছি যে বসার জায়গা দরকার। খেয়াল করেন, এটা আপনাদের বলতে হবে। আমি বলি না যে এটা ছোট করবেন, আমি বলি exactly, আমি এটা অন্য ব্যাখ্যা দিতে হবে। উনি খুবই পার্সোনালি আমাকে বলেছেন এবং সবাই চাপড়া এটা অনুমোদন বলছিল যে কারণটা হচ্ছে আমরা বলেছি একটা বসার জায়গা থাকা দরকার। কারণটা আমি বলি না যে আমরা উপজেলা পরিষদে বসা, এটা ক্রিটিক করতে পারেন, হ্যাঁ, কারণ আমি স্থানীয় সরকার শক্তিশালী করার পক্ষে। আমি বলি না গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে কোথায় বসাবে সেটার ব্যাপারে, এবং সেটা পরিদর্শন কক্ষ নামে দিয়েছে। এখানে মন্ত্রী গেলেও বসতে পারবে, তারপর উপমন্ত্রী গেলে, প্রতিমন্ত্রী গেলে বসতে পারবে, এবং সংসদ সদস্য গিয়ে বসতে পারবে। সেটার ব্যাপারে ভিন্ন কোয়েশ্চেন। এখন কেন বসতে চেয়েছি, এটা একটা পার্লামেন্ট, আমি আজকে পাবলিক প্লেসে বলা উচিত। একটা পার্লামেন্ট মেম্বার, হ্যাঁ, তাকে 55,000 টাকা বেতন দেওয়া হয়, 70,000 টাকা তেল খরচ দেওয়া হয়, 12,500 টাকা দেওয়া হয় তার একটা অফিস চালানোর জন্য। আপনি বলেন। এবং পার্লামেন্ট মেম্বারে গতকাল আমি ছিলাম মঈন খন্দকার, আমাদের মঈন সাহেবের সাথে, উনি বলতেছে যে এই আপনার কি বলে চণ্ডীপাঠ থেকে শুরু করে আপনার হলো যে এই হ্যাঁ, সব জায়গায় আপনার সংসদ সদস্য দেখতে হয়, রাত 12টা 1টা 3টা পর্যন্ত দেখে না। ওনাদেরকে ল মেকারের কথা বলে ইনেক্ট অফ ল বাংলাদেশে আইডিয়ালি কেউ পালন করে? আমি ধরলাম ইলেকট্রিক ল, আমি ঢাকায় সারাদিন থাকবো, সারাদিন গাইলে তুমি তোমার এলাকায় কোনো উন্নয়ন করো না কেন? আমি বলি ভাই, আমরা যখন এলাকায় যাই, শেষ করি, আপনি যেভাবে বলতেছেন আপনার আইডিয়ালিস্টিক কথা বলেন, প্লিজ কাম টু দ্য পলিটিক্স, দেন ইউ সি হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য বাংলাদেশ। এখন আপনি যখন বাংলাদেশের ডিস্ট্রিক্ট লেভেলে যান, একটা আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডিংসে হচ্ছে আমরা কত 13তম, একটা ডিসি হচ্ছে 25তম। খেয়াল করে দেখেন, আপনি এলাকায় গিয়ে কোনো বসার তো জায়গা না, আপনি কোন জায়গায় বসবেন, কি করবেন? আপনি বল পার্টি অফিসে বসে রাজনীতি করবেন? পার্লামেন্ট মেম্বার কি কোনো পার্টির ব্যক্তি হয়? একটা ওই এলাকার জনপ্রতিনিধি ভোট করার আগে সে একটা পার্টিকে ব্যানার হিসেবে ইউজ করে। উনি কি বলতে পারবে যে আমার এলাকার 50% যারা ভোট দেন তাদেরকে আমি হেল্প করবো না? ভাই বলতে পারবেন
এটা কেউ বলতে পারবে না, কারণ আমরা যখন পার্লামেন্টে যাই তখন আমরা ওই অঞ্চলের প্রতিনিধিত্ব করি, আমরা সেই অঞ্চলে 2 আসনের প্রতিনিধিত্ব করি, সেই জায়গা থেকে সেই মানুষগুলোর জন্য আমার কাজ করতে হবে, বসতে হবে। কিন্তু গভর্নমেন্ট অফিস কত দিছে আমরা বলেছি যে 12,500 টাকা। এই 12,500 টাকা খরচ করে আপনি একটা বসার জায়গায় দেন, আমি না পার্মানেন্টলি আসবে, যে বসবে সেই বসবে, এটা তো খারাপ কিছু দেখা যায় না। কিন্তু আপনি বলে বসবেন কেন, এটা কোনো কথা হলো? আপনি কোথায় বসে কি করবেন তাহলে? বাসায় বাসায় গিয়ে আমরা শেষ করি। Second হলো আপনার, আমাদের যেটা হয়, আমাদের গ্রামের বাড়িতে এসে মানুষ সকালে উঠে এসে আমার বাসায় এসে কি করবে, আসি আপনাকে চাবে, তা আপনার একটা ফর্মালিটি সিস্টেমের মধ্যে কোনো কাগজের নাই, ডকুমেন্টেশন নাই, কোনো ধরনের কন্টিনিউশন নাই, ইভেন ডাটার কোনো কন্টিনিউশন নাই, আপনি শেষ, ওইটাও শেষ। তাহলে বাংলাদেশকে যে আপনি যে চেঞ্জ নিতে চান সেটার একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আসতে হবে। তো এই জায়গাটা তো অনেক সময় আমাদের বোঝে না যে পার্লামেন্ট মেম্বারদেরও কিছু জায়গা থাকা উচিত। আপনি ব্যাখ্যা করেছেন। আমি একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাই। প্রথম কথা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হয় যখন দেখে পার্লামেন্টে এত চমৎকার সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হলো শেষের দিন, পার্লামেন্টের বাইরে এসে আমরা মহাসমাবেশে যাব, হার্ডলাইনে যাব, নানামুখী শক্ত না, এটা হচ্ছে কথা। এটা প্রিমেচুর আচরণ। কি কারণে আমি বলছি, হয়তো তারা বুঝেছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বিরোধিতা থাকতে হবে, কিন্তু বিরোধিতার ধরন থাকতে হবে, স্থান, কাল, পাত্র, সময়, টাইম, ম্যাচুরিটি, এগুলো থাকা লাগে। এবং সকল ইস্যুতে সকল সময়ে সব কিছু মানে ওই গণ আন্দোলন মানে এমন একটা বিষয়, পার্লামেন্টের যা না হচ্ছে পার্লামেন্টের বাইরে তার সাথে বেশি অশালীন হচ্ছে। ইভেন হাসিনের আমলে যেই সব কথাবার্তা, আচার আচরণ, শব্দবোমা হয় নাই, এই আমলে তার চেয়ে বেশি, এবং যারা করছে তাদেরকে প্যাট্রোনাইজ করছে আমাদের বিরুদ্ধে। এটা অশনি সংকেত। 5 তারিখের আগের যে রাজনীতি এবং 5 তারিখের পরের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা চেয়েছিলাম যে রাজনীতিতে শোভনতা থাকবে, রাজনীতিতে শালীনতা থাকবে, রাজনীতিতে সৌহার্দ্য থাকবে, অবশ্যই রাজনীতিতে যুক্তিসঙ্গত বিরোধী থাকবে, বিরোধিতার মধ্যেও আক্রমণের মধ্যে একটা সৌন্দর্য থাকা লাগে। সেই সৌন্দর্য তো নাই, বরং এটাকে কদর্য আকারে দেওয়া হয়েছে। এটা আমাদের রাজনীতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং অশনি সংকট। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে যে আপনি সৌহার্দ্য উন্নতির কথা বলেন, অবশ্যই আপনি বিরোধিতা করবেন। দেখবেন একটা জিনিস খেয়াল করছেন, নির্বাচনের আগে এদের যে কথাবার্তার যে পরিস্থিতি, না একমাত্র এনসিপি আর জামাত ছাড়া অন্য রাজনৈতিক দল করলে আপনি ওটার দালাল। না, আপনি খেয়াল করবেন, আমি আসবো আপনি খেয়াল করবেন যেই হারে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না, আওয়ামী লীগের বিচার চাই, হাই হোসেন, আওয়ামী লীগের বিচার চাই, ফাঁসি চাই। একবারও আওয়ামী লীগের বিচারের কথা বলে আমার বন্ধুরা বিরোধী দল? বলে কিনা আপনি শুনেন? ইদানিং শুনেন না। এখন হচ্ছে জুলাই সনদ, আপনি পদ্মা সেতু করেন, ওইটাও দেশের জন্য খুব ক্ষতি, পদ্মা ব্যারেজ করেন, ওইটাও দেশের জন্য ক্ষতিকর। সব না, আমার কথা শুনেন, ওইটাও দেশের জন্য ক্ষতি, ওর ভিতরে ক্ষতি খুঁজে বের করতে হবে। তারপরে মানে কি বলবো, তারপরে আপনি কৃষি ঋণ পরিশোধ করলেন, একটা সরকার 3 মাসের সরকার 6 দিনের মাথায় 1 লক্ষ মানে 12 লক্ষ কৃষকের 15,000 কৃষি কোনো মানে এটাও দেশের জন্য খুব ভয়ঙ্কর ক্ষতিকর। তারপরে কৃষি কার্ড করলেন, এইটাও দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। ফ্যামিলি কার্ড দিবেন আপনি, এইটাও দেশের জন্য ক্ষতিকর। প্রধানমন্ত্রী কেন এত সিম্পল সাধারণভাবে চলতেছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা মৎস্য করতেছে না, এইটাও ভণ্ডামি ভনিতা, এগুলো সব ক্ষতিকর। মানে হয় কি, মানে কি বলবো, ওই যে চুন খাই মুখ পুরে নাকি দই দেখলে ভয় করে, আমাদের বিরোধী দলের বন্ধুদের হয়েছে সেই অবস্থা আর কি। এখন একটা পাইছে ওই যে সালাদ এসপি আর ডিসি নিয়োগ। আচ্ছা বলেন, দুনিয়ার কোন দেশে একজন পাইছে কি প্রফেসর ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কিন্তু তার একাডেমিক কেরিয়ার, তার রেজাল্ট, এগুলো তারা দেখে না। বিএনপি করেছে, এটা তার অপরাধ, সেই জন্য বিসি হইতে পারবে না। 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 48টা বিশ্ববিদ্যালয়ের বেশি জামাত শিবির। জামাত শিবিরের পরিচয় তো আপনি জানবেন না। এই আতিক মুজাহিদ জামাত করে না এনসিপি করে, এটা আপনি কেমনে জানবেন? জানবেন না, দেখবেন আবার আগামী দিনে নির্বাচনের সময় জামাত হয়ে গেছে। এরকম তো হয়, আজব হয়, আপনি জানবেন না। বিএনপি পরিচয় লুকায় কেউ পলিটিক্স করে না। প্রফেসর ওবায়দুল ইসলাম বলেন আর শহীদুল ইসলাম বাবুল বলেন, 17 বছর যুদ্ধ করেছি হাসিনার আগ্নেয়াস্ত্রের মুখে, হ্যাঁ, গুম হওয়ার ভয়ে পরিবার থেকে বছরকে বছর বিচ্ছিন্ন হয়েছি, কোনোদিন হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, পরিচয় গোপন করি নাই। এটা এনসিপি জামাতের মধ্যে আছে। কে কখন এনসিপি, কে কখন জামাত, এটা আপনি বুঝতে পারবেন না। কখন বুঝবেন আমি জানি না, আমি তো বললাম এটা, আপনি এটা লিখে রাখেন যে কে এনসিপি আর কে জামাত, এটা আপনি ডিফাইন করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। কখন এনসিপি আর কখন জামাত হবে, এই যে কি পাটরি না কি একটা আছে, কি সব কথা বলে অর্বাচীন বালক, হ্যাঁ, জাতীয় রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কি অসভ্য অশালীন কথাবার্তা বলে, সেগুলো প্যাট্রোনাইজ করে তারা নাকি ইতিবাচক রাজনীতি করবে, তারা নাকি রাজনীতির পরিবর্তন করবে, তারা নাকি নতুন বন্দোবস্ত করবে। আরে বাবা, 3 মাসের সরকার, হ্যাঁ, তারেক রহমান কতজন মানুষকে গুম করেছে, কত লক্ষ কোটি টাকা পাচার করেছে এই সরকার, কতজন, এই যে ডিসিএসপি নিয়োগ হয়েছে কতজনের বিরুদ্ধে, এই যে এনসিপির যে সালাউদ্দিন আইবি, ও কয় বিএনপির পতন ঘটাই দিব, অথচ শত শত কোটি টাকা লুটপাট করে নিছে এই কয়েক দেড় বছরে। 100 কোটি টাকা লুটপাটের অভিযোগ এদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে প্রমাণ হয় নাই।
হাসিনাও দুর্নীতি করে নাই তাইলে? বাংলাদেশে হাসিনাও কোনো দুর্নীতি করে নাই, 32 লক্ষ কোটি টাকা যে পাচার করছে কোনো দুর্নীতি করে নাই ফেরেশতা। মানুষের পারসেপশন কি আপনি জিজ্ঞেস করেন, বিচার না হওয়া পর্যন্ত যদি দুর্নীতিবাজ না হয়, প্রমাণিত না হয়, তাহলে হাসিনাও তো দুর্নীতি করে নাই, হাসিনার কোনো এমপিও দুর্নীতি করে নাই, তাদের আপনি কেন নিষিদ্ধ করবেন? অতএব স্ববিরোধী কথাবার্তা, বক্তব্য এইগুলা কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপি করেছে? সরাসরি ওবায়দুল ইসলাম ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি? কোন আচ্ছা নিয়মের মধ্যে আপনি কি বিএনপির ক্যাডারে ভিসি বানাই দিছে? হ্যাঁ, আমার লালমনিরহাট ঠাকুরগাঁ নীলফামারীর কোন ক্যাডারকে ভিসি ভাইস চ্যান্সেলর বানিয়ে দিয়েছে? রেজাল্ট যে ফলাফল সেটা নিয়ে কোনো বক্তব্য ছিল না, তুলছে তো বক্তব্য। এখন জামাতের এনসিপির কেন আমি ভিসি বানাইলাম না রে ভাই? মানুষ ভোট দিছে আমার দেশ চালানোর লেগে, সরকার করার, আমি এখন জামাতের ভিসি বানাই দিব। জামাতের ভিসি রাখতে হবে, জামাতের এসপি রাখতে হবে। 47 জন এসপি ছিল জামাতের, এনসিপির কয়জন ছিল জানি না, এনসিপি আর জামাতকে আমরা আলাদা করে দেখি না, বা আরো কয়েকটা আছে এরকম দোকান টোকান। যাই হোক, বক্তব্য সেটা না, বক্তব্য শোভনতা আসতে হবে। আপনি যদি শিষ্টাচার না করেন, রাজনীতির মধ্যে যারা বেয়াদবি, উদ্ধত আচরণ করে, উচ্ছৃঙ্খল আচরণ করে, নোংরা শব্দ ব্যবহার করে, পরিবেশকে দূষিত করে, তাহলে হাসান মাহমুদকে তোমার ফেরত আনতে হবে। হাসান মাহমুদদের তো ফেরত আনতে হবে। বাংলাদেশের রাজনীতি এই কালচার, এই কৃষ্টি কোনোদিন ভালো শোভন রাজনীতি বয়ে আনবে না। বিএনপি চিরকাল ক্ষমতায় থাকবে না। আমি আপনার বক্তব্য বুঝে নিয়েছি। একটু আগে শহীদুল ইসলাম বাবুল তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে এনসিপি অনেকটা জামাতের বি টিম। হ্যাঁ, অনেকে এরকম করে বলার চেষ্টা করেন, কিন্তু মুশকিল হচ্ছে আমার হাতে যে খবর, সিটি নির্বাচনে তারুণ্যের উপর ভর করে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত। 11 দলীয় যে জোট, নির্বাচনকালী কৌশলগত জোট আপনারা তৈরি করেছিলেন, সিটি নির্বাচনে কেন আলাদা হয়ে যাচ্ছেন? এনসিপি কিছুটা ব্যাকফুটে পড়লো নাকি এনসিপির জন্য সুবিধা হলো? আচ্ছা, আমাদের যেটা জোট ছিল সেটা নির্বাচনে জোট ছিল, সেটা হচ্ছে আমাদের জাতীয় ইলেকশনে জোট ছিল। এবং এখন স্থানীয় সরকার ইলেকশনে তো কোনো মার্কা দিয়ে হয় না, একক কোনো মার্কা না, এটা একটা। এবং এটাতে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য আছে যে এটা এরকম ঘোষণা দেওয়ার ব্যাপারে অনেক ধরনের মন্তব্য রয়েছে যে যেহেতু পার্টিগত কোনো ইলেকশন নয়, আপনি এক দলের একাধিক ক্যান্ডিডেট থাকতে পারে, লোকাল পর্যায়ে একাধিক হতেই পারে, কারণ তাদের যোগ্যতা অনুযায়ী হতে পারে। সে জায়গায় আমাদের এনসিপি তাতে নিজস্ব পলিসিতে আমরা যাব। আমাদের যেহেতু আগে আমাদের একটা কমিটি হয়েছে, সার্জি সেটার সভাপতি, এবং এটা আমাদের হান্নান মাসুদ হচ্ছে সেক্রেটারি এই লোকাল ইলেকশনের। এবং আমরা অনেক দিন ধরে আমরা সার্চ কমিটি লেগেছি, আমাদের পুরো জেলা পর্যায়ে আমাদের ইউনিয়নগুলোতে, ওয়ার্ডগুলোতে যারা ইলেকশন করবে তাদের আমরা তালিকা নিচ্ছি। এবং আমরা অলরেডি 100 কিন্তু ঘোষণা দিয়েছি, দেখেছেন। এবং বিভিন্ন আমাদের মানে মহানগরগুলোতে, আমরা সিটি কর্পোরেশনগুলোতে আমরা দিয়েছি আর কি। সেখানে জামাতের সাথে নির্বাচনী জোটে তো আমাদের কোনো আদর্শিক জোট না, এটা বারবার বলা হয়েছে ক্লিয়ারলি। আমরা আমাদের পলিটিক্স তো আমরা করবোই, কারণ আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা গ্রোয়িং করবো, আমরা বড় হব, পলিটিক্সে আমরা এগিয়ে যাব। এখন কোন জায়গায় মানুষ কি এই ফিল্টারটা করতে পারছে যে জামাত এবং এনসিপির আদর্শগত পার্থক্য আছে? ডেফিনেটলি। কি জামাতের আদর্শের সাথে আমাদের কি ডিফারেন্ট পাইতেছেন আপনারা? আপনার কাছে কেন মনে হলো যে এটা একটা ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে এনসিপিকে? যেন জামাত, দেখেন বিএনপি যখন প্রায় 25-30 বছর তো জামাতের সাথে ছিল, তখন কি বলছে না বিএনপি তো জামাতের আদর্শী হয়ে গেছিল, এটা তো আমরা শুনেছি। এই আমি বলি ভাই, বিএনপি জামাত তো একটা টোনই হয়েছিল, এবং জামাত বিএনপি তো উগ্র ডান হয়ে গেছে, মৌলবাদী দল তো বলছে। এই আওয়ামী লীগের টকশোকাররা আমরা এখানে দেখেছি যে মৌলবাদী, জঙ্গি এরকমও বলেছে, ফান্ডামেন্টালি জিহাদি বলেছে। দিস ইজ পলিটিক্যাল রেটোরিক, আপনার প্রতিপক্ষকে আক্রমণ করার একটা সিস্টেম। এনসিপি তার সেন্ট্রিস্ট রাজনীতির যে ধারা, এনসিপি তার সেন্ট্রিস্ট রাজনীতিতে আছে। এনসিপিতে যে হিন্দু লিডার আছে, এনসিপি একমাত্র দল যেখানে হরিজন সম্প্রদায়ের নেতারা কেন্দ্রীয় কমিটির 2 জন আছে, এবং একটা উইংয়ে আছে সারা দেশে আমাদের। এটা কি জামাতের কি হরিজন সম্প্রদায় আছে নাকি? হিন্দু তো আমাদের হেড কমিটিতে আছে, বাম থেকে আছে, শিবির থেকে আছে, ছাত্র দল থেকে আছে। আপনি কি এটাকে বলে জামাতের বি টিম? মানে একটা হাস্যকর একটা কমেন্ট। এটা একটা কারণ, এটা মজা লাগে আর কি, কারণ হচ্ছে কণ্ঠাসা করার একটা বুদ্ধি হলো আপনার আইসোলেট বর্গ করে আপনি কণ্ঠাসা করার একটা বুদ্ধি। এটা এরকম এনসিপি তার সেন্ট্রিস্ট রাজনীতি মুভিং করতেছে, এবং এইভাবে বাংলাদেশের রাজনীতিতে মনে করে যে মধ্যমধারা রাজনীতি যেটা, সেটা এখন স্টিল রয়েছে। এটা ওনাদের একটা পলিটিক্যাল। আমি তাহলে এই প্রশ্নের উত্তরটা কি বুঝবো যে সিটি নির্বাচনে আমার কথা হচ্ছে পলিটিক্স যেটা বলবো, পলিটিক্স ইন্টারেস্ট বেসড। আপনি যখন আপনার পার্টি সুবিধা পাবে, তখন আপনি কিন্তু বার্গেন করে আপনি কি নেবেন, সুবিধাটা নেবেন। একসময় জামাত বিএনপির সাথে বার্গেন করে কিন্তু সুবিধাটি নিয়েছিল বিভিন্ন ইলেকশনে। দেখেন আপনি 14 বা 15 সালের ইলেকশনে সবগুলো উপজেলাতে ভাইস চেয়ারম্যান কিন্তু জামাত নিয়েছিল, চেয়ারম্যানগুলো বিএনপিকে দিয়েছিল। দেখেন প্রচুর পরিমাণ জামাত কিন্তু ওই সময় প্রচুর পরিমাণ ভাইস চেয়ারম্যান দিয়ে তারা কিন্তু রাজনীতিতে আফলিফট করেছে। এটা পলিটিক্সে হচ্ছে আপনি কিভাবে আপনার মেকানিজম, স্ট্র্যাটেজি, দ্যাটস ইওর পার্টির মিশন। বুঝতে পারছি। সেই জায়গা থেকে এনসিপি হচ্ছে
আমরা সবসময় আমাদের পার্টির স্থান থেকে যেটা আমাদের জন্য বেনিফিট আমরা সেটা করব। একদম একদম স্পষ্ট। আমি নিশ্চয়ই আবারও ফিরবো এই ইস্যুতে যদি সুযোগ থাকে। এবং মারুফ মল্লিক, আপনি তো আছেনই, আপনার কাছে আসার আগে আমি আরও একবার শহীদুল ইসলাম বাবুল আপনার একটা মতামত দিতে চাই। মানে এনসিপি এবং জামাতে ইসলামী যখন জোট আছে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, আমরা তখন একটা ছবি দেখতে পেরেছি, মানুষ তাদেরকে বেছে নিয়েছে তাদের জায়গা থেকে, যে কারণে এনসিপি 6 জন প্রতিনিধি আমরা পার্লামেন্টেও দেখেছি। কিন্তু যখন এককভাবে নির্বাচন দেওয়া হচ্ছে, তখন ঢাকা দক্ষিণে দেখা যাবে আসিফ আহমদ সজীব ভুঁইয়া নাকি সাদেক কায়েম। এনসিপি বাংলাদেশের রাজনীতিতে কোনো কাউন্টেবল পলিটিক্যাল পার্টি হওয়া হয় না। এনসিপি যদি এককভাবে নির্বাচন করতো, তারা একটা সিট পাওয়ার মতো বাস্তবতা বাংলাদেশে ছিল না। এটা তো সত্য কথা, সত্য কথা। বরং অন্য রাজনৈতিক দলের ছিল ভিন্নভাবে রিজাল্ট। অনেকে তো উল্টোটা বলে, সেই জন্য অনেকে উল্টোটা বলে, হাইপ তোলা হয়। কি উল্টোটা বলে? বলে জামাতের সাথে না গেলে এনসিপি বেশি ভোট পেত, জামাতের সাথে যাওয়ার কারণে। বলতে পারে, এটা আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করবার কোনো কারণ আছে? ওই যে দেখেন নরসিংদীতে একটা সিটে, ওখানে খালি জামাতের একটা প্রার্থী ছিল দাড়িপাল্লার, সারোয়ার তুষার, থার্ড হয়ে গেছে না ফোর্থ হয়ে গেছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এগুলো বোঝা যায় বাংলাদেশের রাজনীতি ভোটের বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিতে জামাত আগাইছে, এটা তো সত্য কথা, অস্বীকার করার তো উপায় নাই। কিন্তু এনসিপির তো কোনো ভোট ব্যাংক নাই, এটাও তো সত্য কথা। যদি থাকে তারা সেটা প্রমাণ করুক, আগামী নির্বাচনে স্বতন্ত্র একটা নির্বাচন করে প্রমাণ করুক যে তাদের কত পার্সেন্ট ভোট ব্যাংক আছে, তাহলে মানুষ নিশ্চয়ই বিশ্বাস করবে, কোনো অসুবিধা নাই। আর বিএনপিকে কেউ ক্ষমতায় আইনে দেয় নাই। বিএনপি বারবার ক্ষমতায় যাওয়া দল। বিএনপি মানে এককভাবে নির্বাচনে করে বহুবার ক্ষমতায় গিয়েছে। সুতরাং বিএনপিকে এটা নিয়ে ট্যাগিং দেওয়া এটা কোনো ব্যাপার না। আর আপনাদের ট্যাগিং খাইতে হবে, কারণ এই জামাতের কারণে বিএনপি বহু বছর রাজাকারের দল হিসেবে প্রমাণিত হয়েছিল। মুক্তিযোদ্ধা এই দলের প্রতিষ্ঠাতা হলো শহীদ জিয়া, যিনি সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের ঘোষক। সেই দলকেও যদি মানে রাজাকারের ট্যাগিং খাওয়া লাগে বা মুক্তিযুদ্ধ ভূমিকা, তাহলে আপনি একটু ট্যাগিং খাইলে এত উত্তেজিত হবেন না। একটু ট্যাগিং দেন, জামাতের সাথে আসেন, একই পাশাপাশি বসেন, দহরম মহরম করতেছেন, হুইপের ভাগ নিছেন, বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন। হ্যাঁ, জামাত থেকে তো কিছু বদান্যতা পেয়েছেন, ওইটাও কৃতজ্ঞতাটা স্বীকার করেন, কোনো অসুবিধা কি স্বীকার করলে? যদি এতটুকু দেয় সেটুকু স্বীকার করা অবশ্যই করণীয়। এখন আপনি যেটা বলছেন, শুনে আগামী দিনের রাজনীতি বাংলাদেশে সহনশীলতা, সৃজনশীলতা, সৌজন্যতা, এই রাজনীতি খুবই কামনা করি। সরকারের ত্রুটি থাকলে আপনি অবশ্যই সমালোচনা করবেন, সেই সমালোচনার মধ্যেও একটা সৌন্দর্য থাকতে হবে। হাসিনা মার্কা সমালোচনা, ওই কি হাসান মাহমুদ মার্কা সমালোচনা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করে না, এবং সেই রাজনীতি বাংলাদেশে চলবে না। বিএনপির একজন লোক যে এই ধরনের অসুস্থ এই নোংরা রাজনীতি করেছে, বক্তব্য দিয়েছে, প্যাট্রোনাইজ করার প্রমাণ নাই। বরং আমাদের এনসিপিরা এগুলো প্রমোট করছে, জামাত ইসলাম এগুলো প্রমোট করছে, তুমুল ভাবে প্রমোট করছে। বিএনপির মেইন স্ট্রিমের কোন নেতা আমার জানা মতে শোকজ করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে। কিন্তু এখন তারা যে আরে হুঙ্কার টুঙ্কার দিতেছে আর যে শব্দ, আমি তো ভয়ে ভয়ে রাতের বেলা দুঃস্বপ্ন দেখি। থ্যাংক এই যে টকশো করতেছি না, কবে আমাদের পতন হয়ে যাবে, কবে হাসিনার মতো অবস্থা হয়ে যাবে, কবে বিমানের চাক্কা খুঁজতে হবে। আহারে কি সব কথাবার্তা বলে 2.5 মাসের একটা সরকারকে, এইগুলো অর্বাচীনতা কি বলবো আপনি বলেন? এগুলো কি বিরোধিতা? এগুলো কি সমালোচনা? এইগুলো কি রাজনীতির ভাষা? আমি এই অংশে আলাপটা শেষ করবো, রাজনৈতিক আলাপ শেষ করবো মারুফ মল্লিক আপনার মাধ্যমে। এখন একটা নতুন সিটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, যদিও আমরা নির্বাচনটা কবে হবে সুনির্দিষ্টভাবে তারিখ পাচ্ছি না, তবে ধারণা করা হচ্ছে বছরখানেকের মধ্যেই হয়তো ঘটে যাবে ঢাকা 2 সিটি নির্বাচনে। কিন্তু এখানে আসলে কেউ কাউকে ছাড় দেবে না বলা হচ্ছে। নির্বাচন, জাতীয় নির্বাচন এমন একটা প্রেক্ষাপটে হচ্ছিল, সবাই ভাবছিল যে তুল কালাম হয়ে যাবে, এখানে নানামুখী সংঘর্ষ হবে। কিন্তু আমরা দেখতে পেলাম ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচনগুলোর একটা হচ্ছে এই 2026 সালের নির্বাচন। সিটি নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ছোট করে। না, এটা তো ধরেন নির্বাচনটা তো আমাদের ভালোই হয়েছে। আর আপনি মনে হয় সিটি কর্পোরেশন সম্পর্কে জানতে চাচ্ছেন, সিটি নির্বাচন দক্ষিণ এবং উত্তর ঢাকা। জি, হ্যাঁ, এটা তো আমি মনে করি যে আসলে এই নির্বাচনটা ভালো একটা জিনিস হবে। কারণ এই যে আতিক মুজাহিদ যেটা বলছে যে বিএনপিকে আমরা বিশ্বাস কেন করব, বিএনপি এটা করবে না ওটা করবে না। বিএনপি যদি ধরেন নির্বাচনের সময়টা এখনো নাই, আমরা ধরে নিলাম আর 6 মাস বা 1 বছর পরে নির্বাচন হবে, এই সময়টাতে কিন্তু বিএনপি কে জনগণ মূল্যায়ন করার সুযোগ পাবে। বিএনপি যদি ভালো কাজ না করে, জনগণের যদি মনে হয় যে বিএনপি ডিরেইলড হয়ে গেছে, তাহলে তারা সেটা ভোটের মাধ্যমে প্রতিফলিত করবে, এবং বিএনপিও সতর্ক হওয়ার সুযোগ পাবে যে ঠিক আছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এইটুকু পূরণ করতে পেরেছি, এইটুকু পারি নাই, যে কারণে আমরা সিটি কর্পোরেশন আমাদের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। তো ভোট সবসময় একটা ভালো জিনিস। আমি মনে করি যে ভোটের মাধ্যমে আসলে জনগণের রায় প্রতিফলিত হওয়া উচিত, এবং এই হম্বি তম্বি হুঙ্কার না দিয়ে আওয়ামী স্টাইলে যে একদিনও শান্তিতে থাকতে দিব না, এই করবো না সেই করবো না, আজে বাজে এই হাসান মাহমুদ মার্কা কথা না বইলা
বাস্তবতার ভিত্তিতে আমি মনে করি রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো সিটি কর্পোরেশনকে ঘিরে স্থানীয় সরকার নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, পৌরসভার নির্বাচন হবে, সেগুলো নিয়ে প্রস্তুতি নেন। আপনারা ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেন সরকারকে। এই যে ব্রিটেনে স্থানীয় কাউন্সিল নির্বাচনে তো এই লেবার পার্টির হেরে গিয়েছে, তাদের শোচনীয় পরাজয় ঘটেছে, সেখানে টালমাটাল পরিস্থিতি, সম্ভবত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আপনারা সেই রকম প্রস্তুতি নেন, আপনার ভোটের হ্যাঁ, মাঠে বলা কথা হচ্ছে বলেন। কেয়ার স্টারমার তার সরকারের রাজনৈতিক ক্যারিয়ারের আলোচনা সবচেয়ে করে। কঠিনতম সময় পার করছেন আর কি। এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছে সিনিয়র সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ। এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং আছেন এনসিপি দলীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। আলোচনায় তারাও আপনাকে কিছু জানতে চাইবেন, তবে আমি আপনার কাছে কয়েকটা পয়েন্ট একটু বলে রাখি। ইরান যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলের ওপর হামলা 35% বেড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 15 জন। এবং হরমুজ সচলের বিষয়ে একমত ট্রাম্প, শি জিনপিং। চীনা সফরে এটা হচ্ছে সবশেষ আপডেট। অনেকে খুঁচিয়ে বলছেন যে আসলে ইরানের জন্য ইসরায়েল যে গোলাবারুদ অবশিষ্ট রেখেছিল সেটা এখন তারা আসলে কিছুটা গাজায় আর কিছুটা লেবাননে ফেলছে। আপনার অ্যানালিসিস কি বলে ছোট করে? জি, আপনাকে ধন্যবাদ বাবুল ভাইকে, সাথে আরো যিনি আছেন স্টুডিওতে ডক্টর আতিক মুজাহিদ। জি, আতিক মুজাহিদ, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। বাবুল ভাইকে আমি খুব ব্যক্তিগতভাবেই চিনি। আমরা মুজিব হলে একসময় ছিলাম। উনি আমাদের সিনিয়র মানুষ, বাট আমি ওনাকে ইউনিভার্সিটি লাইফ থেকে চিনি। বাবুল ভাই আমার খুব প্রিয় আমি মানুষ। কিছুদিন ছিলাম মুজিব হলে, পরে আসলাম জসীমউদ্দিন হলে, আমার মূল হলে। জসীমউদ্দিন হলে, মুজিব হলে আপনাকে দেখেছি সেই সময়। দুর্বোধ ভাই, তারপরে জি জি। যাই হোক, আসলে গাজা, লেবানন এই বিষয়গুলো তো বহু যুগের সংকট। এই সংকটগুলোকে যে খুব দ্রুত শেষ করে ফেলা যাবে এমনটা না। পাশাপাশি এই সংকটকে যে শান্তিপূর্ণভাবে সমাধান করবে এমন চাওয়া বা এমন চাহিদা খুব কম দেশেরই আছে। বরং এই পর্যন্ত গাজা বা ফিলিস্তিন বা লেবানন এই যে সংকটটা, এই সংকটটাকে বেশিরভাগ দেশ জাতিসংঘের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বিভিন্ন রকমের সম্মেলনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছে। এবং আমি মনে করি এই রকমের ভাবে সমাধান করার চেষ্টা করে প্রকৃতপক্ষে গাজা, লেবানন, ফিলিস্তিন এই সংকটগুলোকে চাপা দেওয়া হয়েছে। এবং ইসরায়েলের যে মনোবাসনা, ইসরায়েলের যে পরিকল্পনা, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা বা গ্রেটার মিডল ইস্ট প্রতিষ্ঠা করা, এই সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য ইসরায়েলকে সুযোগ করে দেওয়া হয়েছে। একই সাথে এই যে গত যে যুদ্ধটা গেল, এখনো যে যুদ্ধ চলমান বলা যায়, এই যুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, এখানে নারী এবং শিশু হত্যা করা হয়েছে অনেক বেশি, অর্ধেকের বেশি প্রায় নারী শিশু হত্যা করা হয়েছে। তো এখানে এটার একটা কারণ ছিল এই, আমি ব্যক্তিগতভাবে মনে করি বা অনেক অ্যানালাইসিসে উঠে এসেছে, ফিলিস্তিনকে একটা প্রজন্মের গ্যাপ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ ব্যাপক সংখ্যক তরুণ যুবক হামাস যোদ্ধা বা এরকম লোকজনকে হত্যা করেছে, পাশাপাশি শিশুদের একটা বিরাট সংখ্যক শিশু হত্যা করেছে, যাতে একটা প্রজন্মের গ্যাপ তৈরি হয়। একটা সার্টেন পিরিয়ড পরে ফিলিস্তিনের যাতে আর ইসরায়েলের, আমি এই ফিলিস্তিন ইস্যুতে একটু পরে আসবো। ডক্টর আতিক মুজাহিদ কিছু জানতে চাইবেন আপনি সিরাজুল ইসলামের কাছে? না, উনি কন্টিনিউ করুন। আমি একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে অনেকে এটা বলছেন ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সঙ্গে যেটা করছেন সেটাকে স্রেফ তোষামোদি বলা যায়, এবং তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যুদ্ধের বিপরীতে একটা সমর্থন আদায় করে নেওয়া। সফল হবেন তিনি? না, সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি ডোনাল্ড ট্রাম্পকে যতটা চিনি তার চেয়ে অনেক বেশি চেনেন শি জিনপিং। আচ্ছা, আপনি খেয়াল করে থাকবেন এইবারও ক্ষমতা আসার প্রথম কোপ পড়েছে কিন্তু চীনের উপরে ম্যাক্সিমাম 145% ট্যারিফ বসিয়ে দিয়েছিল। শুধু তাই না, ইরানের সাথে যে সমস্ত ডিপ্লোম্যাটিক প্রসেসগুলো ছিল, এই প্রসেসে ডোনাল্ড ট্রাম্প কিভাবে প্রতারণা করেছে, আলোচনা চলেছে, আলোচনার ভেতরে দেখা গেছে যে ইরানের উপরে হামলা চালিয়ে দিয়েছে। এবং প্রথমবার জুনের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল হামলা চালালো,
এবং ডোনাল্ড ট্রাম্প ক্রেডিট নিতে মোটেই দেরি করলো না, একটু দেরি হয়ে যায় কিনা সেই জন্য হুড়মুড় করে সে বলে ফেললো যে আমার অর্ডারে বা আমি অর্ডার দিয়েছি, নেতানিয়াহু ইরানের উপর হামলা করেছে। কেমন? তো এই যে কাজগুলো করেছে, শি জিনপিং খুব খেয়াল করে দেখেছে, চীনের কর্মকর্তারা, চীনের নেতারা, চীনের মন্ত্রিসভার সদস্যরা, তারা খুব খেয়াল করে দেখেছে ডোনাল্ড ট্রাম্প কথা রাখে কি রাখে না। অতএব ডোনাল্ড ট্রাম্প কথা রাখে না এবং যথেষ্ট প্রচারণা করতে তিনি সিদ্ধহস্ত। এই জায়গা থেকে চীন কোনো মতেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করবে না এবং ইরান বিরোধী যুদ্ধের ব্যাপারে কোনো রকমের সমর্থন আদায় করতে সে পারবে না। খুব স্পষ্ট। সদর ইসলাম বাবুল, একটা বিষয় একটু বলবেন, সরকার আসলে ইরান যুদ্ধ পরিস্থিতি কিংবা মধ্যপ্রাচ্যের দিকে কিভাবে নজর রাখছে? কারণ সেখানে যদি কোনো জটিলতা বড় আকার নেয় তার প্রভাব কেমন হতে পারে সেটা আসলে জ্বালানি পরিস্থিতি দেখে কিছুটা অনুমান করা গেছে। স্বাভাবিক, মধ্যপ্রাচ্য যুদ্ধ, মধ্যপ্রাচ্য হার্ট, দুনিয়ার হার্ট, এখানে তেলের ভান্ডার, হ্যাঁ, তেল ছাড়া পৃথিবী অচল। মধ্যপ্রাচ্য আনস্টেবল হয়ে গেলে গোটা পৃথিবী আনস্টেবল হয়ে যায় এবং স্বাভাবিকভাবে আমাদের মিডল ইস্ট, আমাদের এই তৃতীয় বিশ্বের যে দেশ, দরিদ্র দেশগুলো, তাদের অবস্থা সঙ্গত কারণে একই অবস্থা হয়ে যাবে। সেই জন্য এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা এখন একটা বার্নিং ইস্যু হয়ে গেছে দুনিয়ার জন্য। সরকার কিভাবে ডিল করছে এটা? না, এটা সরকার কৌশলী ডিল করতে হবে। এই জায়গাটা খুবই কৌশলী। রাষ্ট্র পরিচালনা আর ওই পল্টনের স্লোগান দেওয়া এক বিষয় না, হ্যাঁ, যাতে আপনার কূটনীতিটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যাপার এখানে থাকে। একদিকে আপনি ইথিক্সের মধ্যেও যদি থাকেন, আবার বিশ্ব বাস্তবতার বাইরেও আপনি যেতে পারবেন না। পরাশক্তিগুলার সামগ্রিক যে বাস্তবতা, সেই অবস্থাতে আপনার এখানে না। আপনার ইকোনমি, আপনার তেল, অনেকগুলো ইস্যু আছে, আপনার পরিবহন, জ্বালানি, এই ইস্যুগুলাকে আপনি বাইপাস করতে হলে এখানে আপনি কৌশলগত একটা ব্যাপার আপনাকে অবস্থান গ্রহণ করতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তবে সাম্প্রতিক সময়ে আমরা আশাবাদী হয়েছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিরকালের শত্রু যে চায়না গেলেন, শি জিনপিং এর সাথে যে আলাপ হয়েছে, আমি দেখলাম একটা কাগজে যে শি জিনপিং তাকে অনেকগুলো আলাপ করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিষ্ঠুর বাস্তবতা থেকে সরে আসার জন্য তিনি অনুরোধ করেছেন, ইঙ্গিত করে অনেক কথা বলেছেন। তার চিরকালীন শত্রু চায়নায় যে গিয়েছেন, বিশ্ব রাজনীতিতে একটা বিরাট মিনিং বহন করে এবং ইরান যুদ্ধের পরে মিডল ইস্টের রাজনীতি কোথায় যায়, কি অবস্থায় যায়, বিশ্বের রাজনৈতিক ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ এই মৌচাকে একবার আপনি যদি মারেন, সেখানে মধু নিতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে হুল ফুটানো কামড়ি খেতে হয়। সেই জন্য এই যুদ্ধটা বিশ্ব রাজনীতিতে একটা ভৌগোলিক, আর্থসামাজিক একটা বিরাট পরিবর্তন এনে দেবে বলে আমরা বিশ্বাস করি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা কি ফাটাবাসের চিপায় পড়ছে আমার ধারণা, আমি যতটুকু বুদ্ধিতে মনে করছি। স্পেসিফিক্যালি বললে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তিনি নট অনলি ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকা না, আমেরিকা যুক্তরাষ্ট্রকেই ডোনাল্ড ট্রাম্প বিপদে ফেলেছে। তাদের যে পৃথিবীতে হয়েছে কি, নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়। আপনি যদি সেটা রক্ষা করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এই ফেসে যাওয়াটাই হয়েছে আর কি। শুধু ডোনাল্ড ট্রাম্প না, গোটা মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়েছে, সাথে আমাদের সবাইকে নিয়ে এই বিপদকে। মানে যুদ্ধের সবচাইতে করুণ বাস্তবতা হলো দারিদ্র। ডক্টর, একটা বিষয় একটু বলবেন, মানে প্রথম কথা হচ্ছে সরকারের অনেক ধরনের কাজের সমালোচনা আপনারা করেছেন, বিরোধী দল হিসেবে সেটা স্বাভাবিক, সেটা করবেন, কিন্তু আন্তর্জাতিক সংকটের মধ্যে সরকারের ভূমিকা নিয়ে কোনো পরামর্শ বা তাদের পাশে দাঁড়ানো কোনোভাবে কি আছে বিরোধী দল? আচ্ছা, আমি একটু কমেন্ট করতে চাই যেটার কথা চলছিল। বেসিক্যালি আমেরিকার একটা সময় ফুললি ইসরায়েল বেস ছিল, জনগণও ছিল এবং গভর্নমেন্টগুলো তো বাই ফোর্স তাদের পলিসিগুলো লবির মাধ্যমে ছিল। তো ভেরি ইন্টারেস্টিংলি এই ইরান ওয়ারের পরে কিন্তু পুরো শিপমেন্ট হয়েছে, প্রায় 60% জনগণ কিন্তু এখন কমপ্লিটলি ইসরায়েলকে মনে করে যে আমেরিকাকে এই যুদ্ধে আনার জন্য দায়ী। এবং বেসিক্যালি ইসরায়েল পৃথিবীর জন্য আসলে থ্রেট। ওরা অন্যদেরকে বলে যে মিডল ইস্টরা থ্রেট তাদের জন্য, বেসিক্যালি ইসরায়েল পৃথিবীর জন্যই থ্রেট। তারাই সব জায়গায় এই গ্রেটার ইসরায়েলের প্রজেক্ট নিয়ে হাইকালে, সোলেমানের হাইকাল এই সেই বলে তারা অলরেডি লেবাননকে সবসময় অস্থির করে রাখবে, মুসলিম বিশ্বকে কখনো কোনো জায়গায় দাঁড়াইতে দেবে না, ইনক্লুডিং বাংলাদেশ যখন স্টেবল হোক, পাকিস্তান স্টেবল হোক, শক্তিশালী হোক অর্থনৈতিকভাবে, তারা দে উইল নট অ্যালাউ ইট। যে কোনো না ফরম্যাটে তারা এটাকে ডিস্টেবিলাইজ করবে। এখন এই যুদ্ধের পরে কি ঘটছে, যে চ্যালেঞ্জ করতে পারে এরকম একটা পাওয়ার উদীয়মান হয়েছে। আপনারা দেখেন অলরেডি আরেকটা পাওয়ার অলরেডি নাড়াচাড়া করতেছে, সেটা হচ্ছে যে পাকিস্তান, কাতার, সৌদি আরবিয়া এবং টার্কি। আরেকটা ব্লক কিন্তু দেয়ার
ইমার্জিং, এবং এটার সাথে ডেফিনেটলি পিছন থেকে চায়না তো অবশ্যই আছে, কারণ চায়নার সাথে আমেরিকা যেহেতু পাকিস্তানের একটা হাইলি একটা স্ট্র্যাটেজিক এবং তাদের একটা সম্পর্ক রয়েছে, এবং এই পিছন থেকে পাকিস্তান কিন্তু এগুলোকে আবার নাড়াচাড়া করতেছে, এবং সাউথ ইস্ট এশিয়া আমাদের এখানেও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট আছে। কারণটা হচ্ছে এখন ডাইরেক্ট কিন্তু দেখবেন আপনার পাকিস্তানের সাথে কিন্তু এখন এই রিজনের আমেরিকার খুব ভালো হাইলি সম্পর্ক হয়েছে, ইন্ডিয়াকে তারা কিন্তু আবার সাইড করেছে একটা কর্নারে, ইন্ডিয়ার সাথে ইসরায়েলের একটা রিলেশন। সো এখানে কিন্তু মাল্টি স্টাইলে আছে, সে জায়গাতে আমাদের কিন্তু কিছু ইস্যু আছে। কারণটা কি, কারণ ওই প্যালেস্টাইনে যেভাবে তারা ইরাডিকেট করতেছিল জনগণকে, ঠিক তারা কিন্তু সেম পলিসিটা কিন্তু কাশ্মীরে এক্সিকিউট করেছে। আচ্ছা, এটা কিন্তু ইন্ডিয়া ঠিক সেম স্টাইলে কিন্তু এক্সিকিউট করেছে। আমাদের কাছে শঙ্কার জায়গা হলো এখানে বার্মা, আমরা, ইন্ডিয়া, চায়না আগামী দিনের এই চাইনিজ একটা ব্লক কিন্তু এই বে অফ বেঙ্গল এবং ওশান প্যাসিফিক ওশান নিয়ে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে। সো মাল্টিপোলার একটা ইস্যুজ আছে, সে জায়গায় পাওয়ার শিপমেন্ট হচ্ছে আমাদেরকে খুব স্মার্টলি ডিল করতে হবে। আচ্ছা, আমাদের আমি 2 নাম্বার যেটা বলছেন যে গভর্নমেন্টের কি পলিসিটা কি ছিল, ডেফিনেটলি ইরান ওর নিয়ে গভর্নমেন্টের যে স্টেটমেন্ট, এটা কমপ্লিট ডেভেলপমেন্টিক ফেইলার। আপনি কমপ্লিটলি ওয়ান আইডি দেখেছেন, এটা ব্যালেন্স কখনোই হয়নি আমাদের স্টেটমেন্টে, কখনো এইভাবে। আচ্ছা, এটা নিয়ে আরেকদিন আমরা কথা বলবো। আমি একটু সিরাজুল ইসলামের কাছ থেকে সবশেষ মন্তব্যটা নিতে চাই, যেটা ডক্টর আতিক মুজাহিদ বললেন যে এই যুদ্ধের পর একটা নতুন মেরুকরণ হবে, অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে যেটা আমরা বুঝি সেটা ভেঙে গিয়ে নতুন কিছু তৈরি হবে, এবং আমাদেরকে খুব সাবধানে সেই পরিস্থিতি বিবেচনা করতে হবে। ছোট কিছু সাজেশন দেবেন আসলে সেই পরিস্থিতিতে কিভাবে আমরা খাপ খাওয়াবো? এই জায়গাটায় খুব ছোট সাজেশন হচ্ছে যে আমরা বেশিরভাগ সময়, বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতির প্রেক্ষাপটটা যদি দেখি, খেয়াল করি, বাবুল ভাই আছেন, বাবুল ভাই একটু খেয়াল করবেন, আমি আশা করবো যে একটু বিবেচনায় নেবেন। আর বিএনপির সাথে রাশিয়ার সম্পর্কটা সবসময় একটু দূরবর্তী ছিল, এটা আমার দীর্ঘদিনের স্টাডি তাই বলে। আর আওয়ামী লীগ রাশিয়ার সাথে ভারত লবির কারণে এই সম্পর্কটা মেনটেন করে গেছে। আমাদের এই জায়গায় খেয়াল করা দরকার, বাবুল ভাই যেটা খুব অ্যাকুরেটলি বললেন যে বিশ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, ক্ষমতার ভারসাম্য এবং পাওয়ার ব্যালেন্স যে কোথায় গিয়ে দাঁড়ায় তা বলা যায় না। সেই জায়গায় রাশিয়া কিন্তু চীনে আসবেই, চীন চীনে আসবেই, এবং ইরান তার সাথে আছে। চীন, রাশিয়া এবং ইরানের যে বলয়টা, এই বলয়টাই কিন্তু মূলত এই যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়ে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, এবং তারই অংশ হিসেবে কিন্তু এই ইরান যুদ্ধ। এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না, হঠাৎ করে তেল দখল করা বা ইরানের সরকার পরিবর্তন করা ব্যাপারটা তা কিন্তু না, এটা অনেক বড় পরিকল্পনার একটা অংশ। কেমন? তো সেই জায়গায় যখন ইরান, রাশিয়া, চীন টিকে যাচ্ছে এবং এই যুদ্ধে যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে, তখন কিন্তু আমেরিকা ক্রমেই কনভার্ট হয়ে যাবে, এবং নেটো জোট এবং ইউরোপীয় ইউনিয়ন কিভাবে আমেরিকাকে মাইনাস করে ফেলছে বা অনেকটা চাপে ফেলেছে সেটা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে রাশিয়াকে বিশেষভাবে বিবেচনায়, চীন তো ছিলই, বিএনপির সাথে সবসময় চীনের সম্পর্ক ভালো, এমনকি বিএনপির আমলে চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, স্বাধীনতার স্বীকৃতি, এটা সব ঠিক আছে, কিন্তু রাশিয়ার সাথে আপনি যখন কথা বলছেন তখন আমি জানতে পারছি আমার সময় শেষ, এবং তারপরে 1 মিনিট বাড়তি হয়ে গেছে। আমি আলাপটা এখানে শেষ করি, এবং নিশ্চয়ই এখান থেকে আমরা পরবর্তী সময় আলাপটা করব। এবং দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ আমাদের সাথে থাকা অতিথিদের জন্য, এবং আগামীকাল নিশ্চয়ই নতুন ইস্যু নিয়ে কথা হবে। থাকবেন আমাদের সঙ্গে।